ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, তোমরা অবশ্যই এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি কমন পাবেই পাবে। তোমাদের সাজেশনের প্রথমেই আছে মান 6-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 6-এর জন্য তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আইনের বিভিন্ন উৎসগুলির বর্ণনা দাও। এই প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে যে আইনের উৎসগুলি সম্পর্কে পরিচয় দাও। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে। নেক্সট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি দাও। এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। আশা করি এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে বর্ণনা দাও। তোমরা প্রথম অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন পড়ে রাখতে পারো এক্সট্রা হিসেবে, সেটা হলো জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর মান 6-এর জন্য তোমাদের পড়তে হবে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকেও মান 6-এর প্রশ্ন আসবে। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। তারপর 6 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে গণতন্ত্রের গুণ ও দোষগুলি বর্ণনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও। প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাবলী আলোচনা করো। এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব ভালোভাবে পড়বে। 8 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? তারপর 9 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও। কর্তৃত্ববাদের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। যারা কোনো রকম রিস্ক নিতে চাও না তাদের জন্য আমি আরও 2টো এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, এই 2টো এক্সট্রা প্রশ্ন তোমরা পড়ে যেও। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। আরেকটা এক্সট্রা প্রশ্ন পড়বে, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? এরূপ গণতন্ত্রের সুবিধাগুলি উল্লেখ করো। তৃতীয় অধ্যায় থেকে এই কটা প্রশ্ন পড়ে গেলে তোমরা তৃতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের চতুর্থ অধ্যায় থেকে মান 6-এর প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। বা এই প্রশ্ন এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো। আশা করি এই প্রশ্নটাই আসবে এখান থেকে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাজতান্ত্রিক ভাবনা বিশ্লেষণ করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার আলোচনা করো। এরপর 13 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তবে এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে আসতে পারে যে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব ভালোভাবে পড়বে। আর এই অধ্যায় থেকে আরেকটা এক্সট্রা প্রশ্ন পড়ে যেতে পারো, সেটা হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা আলোচনা করো। এই চতুর্থ অধ্যায় থেকে যদি এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও তোমরা 100% কমন পাবেই পাবে। প্রশ্ন যেমনই হোক না কেন এখান থেকে কমন আসবেই। তবে এর মধ্যে তোমাদের প্রথমেই বললাম যে গান্ধীজির কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমাদের মান 4-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে।
তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মান 4-এর প্রশ্ন থাকবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মান 4-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি লেখো। এরপর 2 নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের সপক্ষে যুক্তিগুলি নির্দেশ করো। এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি দাও। এখানে 1 নম্বর প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ, তবে দুটো প্রশ্নই এখান থেকে ভালোভাবে পড়বে। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি দাও। তারপর 4 নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি লেখো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এই প্রশ্ন এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যতগুলি প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, তাই এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। আশা করা যায় এই প্রশ্নটা আসবে। এছাড়াও এই দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা এক্সট্রা প্রশ্ন পড়ে রাখবে, সেটা হচ্ছে জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। বাস এই কয়টা প্রশ্ন যদি পড়ে যাও এই দ্বিতীয় অধ্যায় থেকে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নগুলি এখান থেকে দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এরপর তোমাদের পঞ্চম অধ্যায় থেকে মান 4-এর প্রশ্ন আসবে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। তারপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তবে এখানে এই 3টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকার আলোচনা করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে 14 নং ও 18 নং ধারাগুলি সংক্ষেপে লেখো। পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পঞ্চম অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের মান 4-এর জন্য 6 অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মান 4-এর জন্য পড়তে হবে সেগুলো হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার উপায়গুলি উল্লেখ করো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা এভাবেও আসতে পারে এই প্রশ্নটা যে ভারতীয় নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি এই প্রশ্নটা আসবে, তোমরা এই প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নিবে। এরপর 11 নম্বর প্রশ্ন ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। তারপর 12 নম্বর প্রশ্ন ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেম এর পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? তোমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন যদি পড়ো তাহলে ষষ্ঠ অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। আর তোমাদের যতগুলো প্রশ্ন দিয়েছি এই সবগুলো প্রশ্নই তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। এই সবগুলো প্রশ্ন যদি তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। প্রশ্ন যেমনই হোক না কেন এখান থেকে কমন তোমাদের আসবেই। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো।